হাই, গুড মর্নিং। তোমাদের পাস কোর্স এ গ্রুপের ক্লাস আমি এখন পড়াবো। তো তোমাদের সিলেবাসের এটাই আমি যে পোর্শনটা পড়াই এটাই আমার আমার লাস্ট বড় টপিক, এবং এটাকে আমি দুটো ক্লাসে ভাগ করে পড়াবো তোমাদের। তো সেটা হচ্ছে যে এটা তোমাদের জানা উচিত, প্রশ্ন আসুক বা না আসুক সে তো পরের কথা। মুঘল সাম্রাজ্যের পতন হলো কি করে? কারণ আমি তো তোমাদের মুঘল সাম্রাজ্যটা পড়াচ্ছি, বিশেষ করে রাজনীতিটা। তো 1526 সালে বাবরের হাত ধরে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল ভারতবর্ষে, এবং ঔরঙ্গজেব 1707 সালে মারা যাচ্ছেন, এবং তারপরে 10-11 বছরের মধ্যে পুরোপুরি মুঘল সাম্রাজ্য শেষের পথে চলে গেল। এটা হলো কেন? এই 200 বছরের শাসন এমন কি ঘটনা ঘটেছিল যে সাম্রাজ্যের পতনের দিকে चले गल? तो आज का जो डिस्कशन होगा वो व्हाट वाज द कॉजेस फॉर द डिक्लाइन ऑफ मौर्यन एम्पायर, या सॉरी मुगल एम्पायर। 1526 बाबर के हाथ में जो साम्राज्य का स्थापना हुआ था, और 1707 पर औरंगजेब की मौत के बाद 10-11 सालों के अंदर ये साम्राज्य पूरी तरह से नष्ट हो जाना, इनके पीछे जरूर कुछ ना कुछ कारण रहा होगा। तो आज हम 2 क्लास में डिस्कस करेंगे। आज पहला हो रहा है पार्ट 1। आज हम देखेंगे कि 5 कारण, 4 जितना भी हो रहा है देखते हैं। कम पहले से देखना चाहेंगे हम लोग के किस किस वजह से मुगल साम्राज्य का पतन हुआ। তাহলে ঐতিহাসিকেরা কিন্তু এই পতন নিয়েও নানান ভাবে দ্বিমত রয়েছেন। একদল ঐতিহাসিক বলছেন যে উইলিয়াম আরভিন, যেমন ধরো উইলিয়াম আরভিন স্মিথ, যদুনাথ সরকার, এই সমস্ত ঐতিহাসিকেরা বলছেন যে মুঘল সাম্রাজ্যের পতনের জন্য পার্টিকুলারলি তারা কিছু বিশেষ ব্যক্তি বিশেষ এবং কিছু ঘটনাকে তারা দায়ী করছেন। যেমন ধরো ঔরঙ্গজেবকে তারা বিশেষভাবে দায়ী করছেন, যেমন ধরো তার দাক্ষিণাত্য নীতিকে দায়ী করছেন, তার ধর্ম নীতিকে দায়ী করছেন, এই যে পলিসিগুলোকে তারা দায়ী করছেন, এবং একই সঙ্গে সঙ্গে অভিজাতদের জন্যও তারা দায়ী করছেন, সেনাবাহিনীর জন্য তারা রেসপন্সিবিলিটি দেখাচ্ছেন। এই সমস্ত কারণকে তারা খুঁজে বার করেছেন। আবার অপর পক্ষে যারা ঐতিহাসিকরা রয়েছেন, যেমন ধরো সতীশচন্দ্র, ডক্টর সতীশচন্দ্র, আতাহার আলী, ইরফান হাবিব স্যার, মুজাফর আলম স্যার আর গৌতম ভদ্র, এনারা বলছেন শুধুমাত্র যে ওই কারণগুলো নেই এবং একটা মাত্র ঔরঙ্গজেবকে দায়ী করলেই হবে না, এর পিছনে আরো অনেক কারণ রয়েছে। এবং যার মধ্যে তারা দেখাচ্ছেন জায়গিরদারি সংকট, মানে যেটা মেঘলাই ম্যাডাম, তোমাদের আমি জানি না কে পড়াচ্ছেন, মেঘলাই ম্যাডামই মনে হয়, মানে কৃষি সংকট, কৃষক বিদ্রোহ, इन सब चीज। मतलब ये है कि मुगल साम्राज्य के पतन पर ऐसा नहीं है कि कोई कुछ एक कारण की वजह से ऐसा हुआ है। हालांकि ये भी पतन के हिसाब को लेकर भी, पतन के कारण को लेकर भी 2 तरह के हिस्टोरियंस की मौत हम लोगों के सामने आया है। एक दल बोलते हैं कि औरंगजेब दाई माने वो पूरी तरह से रेस्पॉन्सिबल था, लेकिन और एक दल स्वीकार करते हैं कि वो अकेला नहीं था, वैसे नहीं थे, और भी बहुत सारे कुछ कारण था। তো আমরা একটা একটা করে এবারে ডিসকাস করি। পার্ট 1, মুঘল সাম্রাজ্যের পতনের যে কারণগুলো আমরা আজকে আলোচনা করব। তার প্রথম কারণ মুঘল সাম্রাজ্যের আকৃতি, বিশালতা। বাবর আফগানিস্তানের প্রান্তটা দিয়ে আমাদের দেশে ঢুকেছিলেন এবং দিল্লি দখল করেছিলেন পানিপথে প্রথম যুদ্ধের পর, এবং তিনি চেষ্টা করেছিলেন যতটা পারা, খানওয়ার যুদ্ধ হয়েছিল সেই সময়তে, তো তারপর তিনি মারা গিয়েছিলেন। এবং তার ছেলের কথা আমরা জানি, হুমায়ুন, তিনি বেশি দিন বাঁচেননি, এবং সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন তার ছেলে আকবর। অর্থাৎ এই যে আকবর এবং জাহাঙ্গীর কিছুটা চেষ্টা করেছেন, শাহজাহান কিছুটা চেষ্টা করেছিলেন, এবং औरंगजेब সময়ে ভারতবর্ষের সব থেকে বড় রূপ ধারণ করেছিল মুঘল সাম্রাজ্য। बाबर से औरंगजेब तक ये जो पूरी तरह से प्रतिष्ठित जो मुगल साम्राज्य था, औरंगजेब के टाइम में सबसे बड़ा रूप धारण किया था। मतलब इतना बड़ा साम्राज्य भारतवर्ष में कोई भी डायनेस्टी के दौरान नहीं बने थे।
অর্থাৎ এত বড় সাম্রাজ্য। মুশকিল হচ্ছে ভারতবর্ষে এমন প্রাকৃতিক পরিবেশ রয়েছে, সেখানে দিল্লি থেকে গোটা ভারতবর্ষকে কন্ট্রোল করা সম্ভব ছিল না। আমরা উত্তর ভারত দক্ষিণ ভারতে যদি দেখি বিন্ধ্য পর্বত ক্রস করে তখন যেতে হতো, যা বলে একটা ভীষণ জটিল পরিস্থিতি, তাড়াতাড়ি যাতায়াত করার রাস্তা ছিল না। যার জন্যই তো সাম্রাজ্যের বিশালতা কারণটা বলতে গিয়ে ঐতিহাসিকেরা মন্তব্য করছেন যে অরঙ্গজেব দীর্ঘদিন যখন দক্ষিণ ভারতে রয়ে গিয়েছিলেন, আমি তোমাদের পড়িয়েছি, যখন যখন তিনি দীর্ঘদিন রয়ে যাচ্ছেন তখন তিনি দিল্লিতে যখন বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছে, কিন্তু দীর্ঘদিন দিল্লিতে নেই এবং দিল্লিতে না থাকার কারণে বিদ্রোহ শুরু হয়ে গেছে এবং তাকে বিদ্রোহকে দমন করার মধ্যে অরঙ্গজেব তাড়াতাড়ি আসতে পারবেন না। লং রাস্তা, মানে বহুত লম্বা দূরি থা। অর্থাৎ এই সুযোগ নিয়ে ওখানকার দিল্লি এবং তার আঞ্চলিক যারা শাসনকর্তারা ছিলেন তারা কিন্তু বিদ্রোহ ঘোষণা করেছেন। আর এই বিদ্রোহটা কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ হয়ে গিয়েছিল। তা দমন করা যায়, তা সাম্রাজ্য শুধু বাড়ালেই হবে না, তাকে প্রোটেক্ট করার দরকার ছিল। সেই প্রোটেক্ট করার পলিসিটা মুঘল বাদশারা নিতে পারেনি। इसके चलते मुगल का जो बादशाही है, इसके चलते ये इस तरह की घटना घट गया था। मुगल बादशाही शासन 7 साल के बाद 10-11 साल में अंतर, मैंने 10-11 साल के अंदर पूरी तरह से खत्म हो गया था। मतलब इसका जो आकार बहुत हद तक इसके लिए जिम्मेदार थे। द्वितीय कारण সেটা হচ্ছে যে आने वाले पीढ़ी जिसको हम बोलते हैं उनके विरुद्ध द्वंद, मतलब झगड़ा, উত্তরাধিকার যে সংক্রান্ত যে দ্বন্দ্ব। আমরা দেখেছি মুঘল সাম্রাজ্যের এমন কোনো আইন ছিল না যে এক বাদশার পরে উনি রাজা হবেন, এমন কোনো ল ছিল না। অর্থাৎ যিনি অস্ত্রের জোর দেখাতে পেরেছেন তিনি মুঘল বাদশাহ হয়েছেন। আমি যদি মানে হুমায়ুন বাদ দিই বা আকবর বাদ দিই, জাহাঙ্গীরের সময়কাল থেকে এই ব্যাপারটা আরো জোরদার হয়েছিল এবং শাহজাহানের সময় তো আরো স্পষ্ট হয়ে গিয়েছিল তার ছেলেদের মধ্যে দ্বন্দ্ব। যার জন্য তো আমরা অরঙ্গজেবকে চিনি, অরঙ্গজেব তো তার অন্যান্য ভাইদেরকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন। অর্থাৎ উত্তরাধিকার নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ভীষণভাবে দায়ী ছিল। কারণ সেই সময়ে এদের লক্ষ্যটা একটা ছিল, তখ্ত অথবা তক্তা। এই দুটো টার্ম সেই সময় ব্যাপারটা ওরা গুরুত্ব দেওয়া হয়েছিল। সেটা তখ্ত মানে হচ্ছে সিংহাসন, তক্তা মানে হচ্ছে কফিন, মৃতদেহ, হয় সাম্রাজ্য নাহলে মৃতদেহ। এইভাবে রাজ পরিবারের ওই রাজপুত্রদের মধ্যে লড়াই চলত, যুবরাজদের মধ্যে, मुगलদের কথা বলছে। तो ये जो मुगल बादशाह का जो लड़का था, उस वक्त ये कोई लॉ नहीं बना था कि बड़ा लड़का ही उसके बाद का बादशाह बनेंगे, ऐसा नियम नहीं था। लेकिन जिसके पास हाथ में तलवार के और जिसका टैक्टिक्स अच्छा होगा वही सिंहासन मिलेगा उसको। क्योंकि औरंगजेब लड़का जो औरंगजेब था, औरंगजेब बड़ा लड़का नहीं था शाहजहां का, वो 3 नंबर पे थे। तो इसके चलते मतलब औरंगजेब ने बाकी सब भाइयों को मार दिए थे सिंहासन के लिए। অর্থাৎ এই যে দ্বন্দ্বের ব্যাপারটা কিন্তু পরবর্তীকালে কন্টিনিউ করেছে অরঙ্গজেবের পরেও। 1707 থেকে 1719 সালের এই 13 বছরে 6 জন রাজার নাম পাওয়া যাচ্ছে যারা সিংহাসনে বসেছিলেন। তার মধ্যে বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, এরা দুজন বেঁচে ছিলেন, বাকিরা সবাই মারা গিয়েছিল সিংহাসন দখলকে কেন্দ্র করে। অর্থাৎ 1707 থেকে 1719 এই 13 বছরের মধ্যে 6 জন বাদশা বসেছে, মারা গেছেন 2 জন ছাড়া। অর্থাৎ তাহলে কিভাবে সিংহাসন নিয়ে যে দ্বন্দ্ব মুঘল বাদশাহী শাসনকালে হয়েছিল এই কথাতে তোমরা স্পষ্ট বুঝতে পারছো। এছাড়া সব থেকে বড় কথা হচ্ছে যে এই যে সিংহাসন দখলের পিছনে যারা সুরসুরি দিচ্ছিলেন, আমি সুরসুরি কথাটা বলবো প্রলোভন, প্ররোচনা, যারা এই কাজগুলি করেছিলেন তারা হচ্ছে আমির ওমরাহরা। তারা এক এক যুবরাজের পিছনে ব্যাকগ্রাউন্ডে থেকেছেন, এক এক যুবরাজকে তারা মানে হাতের মানে ক্রীড়নক যাকে বলা হয়। 1707 সালের পর এটা মুঘল রাজদরবারে বেশি দেখা গিয়েছিল যে বাদশাহ যারা হবেন তারা তো টেনশনের মধ্যে রয়েছেন, এই বাদশাহ হচ্ছে ওই বাদশাহ হচ্ছেন, যে গ্রুপ ভাগ হয়ে গিয়েছিল মুঘল রাজদরবারে। তো তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এবং যার জন্য তারা কি করেছিলেন বলতো, নানান ধরনের তারা জমি জাগিরদারি পেয়েছিলেন এই প্রলোভন দেখিয়ে ওই যুবরাজরা। ধরো
তাকে বলছে আমরা ঠিক আছে আমরা আমির ওমরা কারা ছিলেন না, মুঘল রাজদরবারে যারা প্রভাব প্রতিপত্তিশালী মানুষ তাদের বলা হতো আমির। এবং এই আমিরদের প্ররোচনা ব্যাকগ্রাউন্ডে ছিল, তারা কিন্তু ভীষণ প্রভাবশালী হয়ে গেছিল। তারাই পরবর্তীকালে বাদশাহ নির্বাচন করছেন এবং তার বিনিময়ে তারা কি করছেন, তারা জমি পাচ্ছেন, জায়গিরদারি পাচ্ছেন, যেটা মনে হয় অন্য ম্যাডামরা পড়াচ্ছেন, জায়গিরদারি সংকট নিশ্চয়ই পড়িয়েছেন। তো যারা ভালো ভালো জমি পাচ্ছেন, জায়গিরদার মনসবদার পাচ্ছেন বড় বড়। অর্থাৎ এই যে ব্যাপারটা ঘটছে, এবং এটা মানে এক প্রকার গৃহযুদ্ধ যাকে বলে পরিস্থিতি তৈরি করে দিয়েছিল, যেটা কোনো সাম্রাজ্যের পক্ষেই ভালো ছিল না। 3 নম্বর কারণ আমি বলবো সেটা হচ্ছে দুর্বল উত্তরাধিকার। মানে দুর্বল উত্তরাধিকার এই কারণেই বলবো যে অরঙ্গজেব পর্যন্ত মুঘল বাদশাহী শাসন এতটাই বিস্তৃতি লাভ করেছিল যে ভারতবর্ষে আর কোনো সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়নি। তোমাদের আমি কিছুক্ষণ আগেই বললাম, इतना बड़ा साम्राज्य हो गया था। लेकिन उसके बाद का जो माने बादशाही के मतलब मुगल बादशाह के सिंहासन में जो लोग बैठे थे उनमें वो काबिलियत नहीं था मुगल बादशाह बनने का। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদের বলি, একটা হচ্ছে যে औरंगजेब যখন মারা যাচ্ছেন তখন তার বৃদ্ধ বয়সে बहुत उम्र हो चुका था उसका लड़का, जा माने मतलब बहादुर शाह के बाद हम बोल रहे हैं। একটা লোকের অনেক বয়স হয়ে গেছে, তার সেই সিংহাসনে বসবেন বয়সকালে, তার তো অ্যাক্টিভিটি পরিমাণ কমে যাচ্ছে এবং তার পরবর্তীকালে মানে অ্যাক্টিভিটি বলতে তার তো একটা রাজা হওয়ার তো জোশ চাই। বুড়ো বয়সে বসেছে, তার কিছু করার ছিল না। औरंगजेब কারণ অনেক দিন রাজত্ব করেছে। এবং তারপরে যিনি রাজা ছিলেন জাহাঙ্গীর শাহ, আমোদ অল্প বিলাস প্রিয় জীবনযাপন চালিয়েছেন, বিলাসিতার সাথে জীবনযাপন চালিয়েছেন। একটা রাজাকে তো শুধু বিলাস করলে হবে না, সুরা এবং नर्तकीতে যেটা বিলাস প্রিয়তার কথা বলছে, नाचा गाना इन सब में एक राजा को तो नहीं मनाता है ना। बादशाह को जहांगीर शाह वैसे थे, फारूक सियार भी इसी तरीके का था और मोहम्मद शाह इसी तरीके का था। मतलब एक तरह से ये हम लोग बोल सकते कि औरंगजेब के बाद जो लोग भी बादशाह के सिंहासन में बैठे थे, मुगल सिंहासन में, उनमें वो काबिलियत नहीं रहा जिस तरीके का था औरंगजेब का, शाहजहां का, जहांगीर का। कुछ भी निशान नहीं था। অর্থাৎ তাদের মধ্যে সেই কোয়ালিটি ছিল না যে কোয়ালিটির দ্বারা মুঘল বাদশাহী শাসন তারা পরিচালনা করতে পারে। 4 নম্বর কারণ অভিজাত শ্রেণীর দ্বন্দ্ব। আমি তোমাদের কিছুক্ষণ আগেই বললাম যে মুঘল রাজদরবারেতে औरंगजेबের মৃত্যুর পর, এবং এটা কিন্তু আগে থেকে শুরু হয়েছিল, औरंगजेब যখন থেকে দক্ষিণ ভারতে ছিলেন তখন কিন্তু দিল্লির রাজদরবারেতে একটা গোষ্ঠী তৈরি হয়ে গেছিল, আলাদা আলাদা গোষ্ঠী। 3টে গোষ্ঠীর নাম পাওয়া যায়। একটা হচ্ছে ইরানি, যারা ইরান প্রদেশের কথা বলা হয় জাতিগোষ্ঠী, তুরানি মানে তুর্কিমেনিস্তানের যে অঞ্চল, হিন্দুস্তানি যারা ভারতীয়, আমির, এরা প্রত্যেকে আমির। আমির মানে হচ্ছে প্রভাবশালী ব্যক্তি। 3টে গোষ্ঠী ভাগ ছিল মুঘল রাজদরবারের ভেতরেই। এবং औरंगजेबের মৃত্যুর পরে 3 দল এরা ঠিক করছেন, এরাই ঠিক করছেন পরবর্তীকালে বাদশাহ কারা হবেন। এবং আমরা জানি যে মুঘল রাজদরবারে অভিজাতরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুঘল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায়, যার উদাহরণ আমরা বারবার শুনেছি। বৈরাম খান নাম আমরা তো হুমায়ুনের সময়কাল থেকে শুনে আসছি, আব্দুল রহিম আকবরের সময়কালে, মাহবত খাঁ জাহাঙ্গীরের সময়কালে, এবং মীর জুমলা औरंगजेबের সময়কালে, মান সিংহ औरंगजेबের সময়কালে জয় সিংহ ছিলেন। এবং আমাদের এই যে বাংলার মুর্শিদ কুলি খাঁ, এরা অত্যন্ত বড় বড় অভিজাত ছিলেন এবং এরা মুঘল বাদশাহীর প্রতি লয়াল ছিলেন এবং মুঘল বাদশাহীকে এরা টিকিয়ে রেখেছিলেন। इन लोगों के चलते ये बहुत बड़ा बड़ा ऑफिशियल्स थे। इन लोगों के चलते मुगल बादशाही का जो सिस्टम वो मतलब बहुत मजबूत था। लेकिन औरंगजेब के मौत के बाद जितना भी ऑफिशियल आए वो सब लोग करप्टेड थे, সবাই দুর্নীতিগ্রস্ত। আমি তোমাদের 3টে গোষ্ঠীর নাম বললাম, ইরানি, তুরানি আর হিন্দুস্তানির কথা। এই গোষ্ঠীর নেতাদের আমরা নাম আমি বলছি তোমাদের, সেখানে দেখতে পাবে যারা কোনো না কোনো ভাবে প্ররোচিত করছেন পরবর্তী বাদশাহদের।
এবং নিজেদের প্রভাবটা রাজ দরবারে তৈরি করার চেষ্টা করছেন। 1707 সালে উত্তরাধিকার 1707 সালে ঔরঙ্গজেব যখন মারা যাচ্ছেন, তারপরে উত্তরাধিকার নিয়ে যে যুদ্ধ, সেই যুদ্ধে যে দুই বাদশার নাম পাওয়া যায়, বাহাদুর শাহ আর একটা হচ্ছে জাহানদার শাহ। এই জাহানদার শাহ বাহাদুর শাহকে যারা বাদশাহ করার জন্য যে গোষ্ঠীটা সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তার নাম হচ্ছে জুলফিকার খাঁ এবং আসাদ খাঁ। এরা ইরানি গোষ্ঠীর নেতা ছিলেন। তাহলে আমি তোমাদের কিছুক্ষণ আগে বললাম যে মুঘল বাদশাহী শাসনের ঔরঙ্গজেবে মারা যাওয়ার পর এই আমিররা, অভিজাত সম্প্রদায়রা মুঘল রাজদরবার অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ হয়ে গিয়েছিল। তারাই ঠিক করছেন বাদশাহ পরবর্তীকালে কে হবেন। অর্থাৎ এক্ষেত্রে বাহাদুর শাহ, জাহানদার শাহ নিজে পার্সোনাল কোয়ালিটি তো ছিল না, যার জন্য এরা আসল ক্ষমতা এদের হাতে চলে এসেছিল এবং এরা প্রভাবশালী হয়ে গিয়েছিলেন। এই যে নাম বললাম জুলফিকার খাঁ এবং আসাদ খাঁ, এরা ইরানি গোষ্ঠীর নেতা ছিলেন এবং এরাই সম্রাটকে নিয়ন্ত্রণ করতেন যতদিন সম্রাট বেঁচে ছিলেন। ফারুক মানে এদের যে জাহানদার শাহ পর্যন্ত। ফারুক সিয়ার, বিখ্যাত মুঘল বাদশাহ ফারুক সিয়ারের নাম আমরা জানি। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়কালে বিনা শুল্কে বাণিজ্য করার পারমিশন দিয়েছিলেন। এবং ফারুক সিয়ারকে যখন বাদশাহ করা হচ্ছে, তখন তার পিছনে সৈয়দ আবদুল্লাহ খাঁ এবং সৈয়দ হুসেন আলী, এরা হিন্দুস্তানি গোষ্ঠীর নেতা ছিলেন। এরা ফারুক সিয়ারকে টাকা পয়সা ঘুষ নিয়ে ফারুক সিয়ারকে প্রভাব খাটিয়ে ফারুক সিয়ারকে রাজা বাদশাহ বানাচ্ছেন, পরবর্তীকালের বাদশাহ। এবং আরেকজনের নাম পাওয়া যাচ্ছে, তিনি তুরানি গোষ্ঠীর নেতা আমিন খাঁ এবং চিনিকুলিচ খাঁ, পরবর্তীকালে। এরা হচ্ছে তুরানি গোষ্ঠীর। এদের প্রভাব শেষের দিকে বেড়ে গিয়েছিল। মানে আমি শাহ আলমের সঙ্গে শাহ আলমের সময়ের কথাবার্তা বলছি। শাহ আলম এবং পরবর্তী বাদশাহ ফারুক সিয়ারের, অর্থাৎ এই শাহ আলম, ফারুক সিয়ার, বাহাদুর শাহ, মোহাম্মদ শাহ, জাহানদার শাহ, এই সমস্ত যারা বাদশাহরা বসেছিলেন 13 জনের নাম বলা হচ্ছে। এরা মানে এক প্রকারে যেটা এদের নিজেদের কোনো অথরিটি ছিল না বাদশাহ হওয়ার। আসল ক্ষমতা ছিল অভিজাত সম্প্রদায়দের হাতে। যার জন্য ডক্টর সতীশ চন্দ্র মেডিভেল ইন্ডিয়া, তার বিখ্যাত গ্রন্থ আছে এবং সেখানে তিনি বারবার মন্তব্য করেছেন যে মুঘল রাষ্ট্রের নিরাপত্তা এবং এই দলাদলি চক্রে কে বাদশাহ হবেন, কেন হবেন, মুঘল বাদশাহী তো একটা সিকিউরিটি ছিল, সেই সিকিউরিটিটা নষ্ট হয়ে গিয়েছিল। আর তারা সিংহাসন দখল করা নিয়েই ব্যস্ত। তারা মুঘল বাদশার কি করে সিকিউরিটি দেবেন, মানে বাদশাহী সাম্রাজ্যের সিকিউরিটি কি করে দেবেন। যার ফলে সাধারণ মানুষের জীবন কিন্তু মানে দুর্বিষহ হচ্ছে এবং অফিসিয়ালরা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছেন শেষের দিকে গিয়ে। যার ফলে রাষ্ট্র কি হয়, যখন অফিসিয়াল দুর্নীতিগ্রস্ত হন, জনগণ খুব দুঃখে কাটান, জনগণকে দেখার মতো, সেবা দেওয়ার মতো রাষ্ট্র নেতা যদি না থাকে, তাহলে সেই রাষ্ট্র আর রাষ্ট্র থাকে না, সেটা পতনের দিকেই এগিয়ে যায়। অর্থাৎ এটা তো স্বাভাবিক যে সেই রাষ্ট্র ব্যবস্থা আর বেশি দিন টিকতে পারে না। अगर बादशाह को अपनी बादशाही का ही कुछ मालूम नहीं है और इसके चलते लड़ाई चल रहा है, कौन सिंहासन में बैठेगा, और जो ऑफिशियल से वो करप्टेड बन चुके हैं, और जो जनसाधारण है उनके बारे में सोचने वाला अगर कोई नहीं है, इसका मतलब यही है कि वो तो आहिस्ता आहिस्ता अपने कगार पे चला जाएगा, मौत के कगार पर। ऐसा ही हुआ था मुगल बादशाही में औरंगजेब के मौत के बाद। 5 নম্বর কারণ যেটা আমি বলবো তোমাদের, সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ, অর্থনৈতিক বিপর্যয়। एक इकोनॉमिक क्राइसिस हुआ था मुगल बादशाही के पतन में, ये बहुत बड़ा कारण था। अगर मुगल साम्राज्य का पतन के बारे में हम लोग अगर देखेंगे कि वन ऑफ द मोस्ट इम्पोर्टेंट कॉज ये बोल सकते हैं, बहुत ही इम्पोर्टेंट है। কিরকম না, মুঘল সাম্রাজ্যের এই যে শেষের দিক, অর্থাৎ আমরা যদি ঔরঙ্গজেব এবং তার যে পরবর্তী মুঘল বাদশাদের কথাবার্তা যদি আমরা দেখি, তাহলে সেখানে দেখতে পাবো যে তারা বিলাসবহুল জীবনযাপন চালাচ্ছে। কিছুক্ষণ আগে বললাম নারী নর্তকী, টাকা পয়সা ওড়াচ্ছেন, টাকা পয়সা খরচা করছেন, কিন্তু এদিকে মানে টাকা পয়সার যোগান ধীরে ধীরে কিন্তু মুঘল সাম্রাজ্যে আস্তে আস্তে কমতে শুরু হয়ে গিয়েছিল। কারণ আমরা দেখেছি, আমি আবার এগেন তোমাদের বলছি, নিশ্চয়ই জায়গিরদারি সংকট বা মনসবদারি ব্যবস্থা তোমাদের ম্যাডামরা নিশ্চয়ই পড়িয়েছেন। সেখানে তোমরা দেখতে পাবে যে মুঘলদের সময়কালে জমি তো আর বাড়েনি, বলে অর্থনীতি বিপর্যয়টা কেমন হয়েছে দেখো, জমি তো আর বাড়েনি,
এবং যার জন্য তো সামন্তদের জমি মনসবদারদের জমি দেওয়া হয়েছে, জাগিরদারদের জমি দেওয়া হয়েছে, ট্যাক্স আসা কম হয়ে গেছে। আর এদিকে কিন্তু অফিসিয়ালদের মাইনে দেওয়া বন্ধ হয়নি, যার ফলে মাইনে দেওয়া বন্ধ না হওয়ার কারণে তার টাকার যোগান কমছে। আস্তে আস্তে কি হবে, বিক্ষোভ দেখা যাবে, স্বাভাবিক। এক একজন বাদশার যদি জীবনযাপন আমি দেখি, বিশেষ করে অর্থনৈতিক কারণের পিছনে ঔরঙ্গজেবকে অনেকে দায়ী করেন, কিন্তু তার বাবা শাহজাহানকেও অনেকটা অর্থনৈতিক দিক দিয়ে দায়ী করা হয়। যে মুঘল যে রাজকোষ, সেই রাজকোষটাকে শূন্য করার পিছনে এই লোকটাও দায়ী ছিল। ये हद तक, बहुत हद तक शाहजहां भी दायी थे, রেসপন্সিবল थे। তার সময়কাল আমরা দেখেছি ভীষণ বড় বড় স্থাপত্য দিল্লি জুড়ে, আগ্রা জুড়ে নির্মাণ হয়েছে। এত টাকা এলো কোথা থেকে? সব তো ওই সাধারণ কৃষকের ট্যাক্সের টাকা, যেটা মুঘল রাজ দরবারে জমা করা হয়েছিল। এবং এই টাকার যোগান কোথা থেকে হবে, সেটা মানে বৃদ্ধি কি করে হবে, সেদিকে শাহজাহান নজর দেয়নি। তিনি তার প্রভাব প্রতিপত্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছেন। কয়েক কোটি টাকা খরচা হয়েছে তাজমহল বানানোর পিছনে, আগ্রা ফোর্ট বানানোর পিছনে, দিল্লি যে লাল কেল্লা বানানোর পিছনে। এত টাকা পয়সার যোগান বলা হয় ঐতিহাসিক মোরল্যান্ড মুঘল অ্যাগ্রেরিয়ান হিস্ট্রি নিয়ে তিনি গবেষণা করেছেন। তিনি মন্তব্য করেছেন যে এই যে মানে শাহজাহানের সময়কাল থেকেই পরিস্থিতি কিন্তু অনেক, অর্থনীতি কিন্তু ভাঙতে শুরু হয়ে গেছে। আর ঔরঙ্গজেবের সময়কালে আমরা ঔরঙ্গজেবকে অর্থনৈতিক দিক দিয়ে কিভাবে দায়ী করতে পারি? ঔরঙ্গজেব তার জীবদ্দশাতে শুধু যুদ্ধ আর যুদ্ধ করেছেন, একটার পর একটা যুদ্ধ করে গিয়েছেন। এবং এই যুদ্ধতে তো খরচা লেগেছে, তার সেনাবাহিনীর মাইনে, অস্ত্রশস্ত্র, খাবার দাবার, সমস্ত কিছু খরচা লেগেছে। এই টাকার যোগান তো তাকে দেওয়া, তো তার ব্যবস্থা তিনি করতে পারেননি। এবং যার জন্য আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম যে ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতি বা রাজপুত নীতি, বিশেষ করে দাক্ষিণাত্য নীতি কেন তিনি নিয়েছিলেন। কারণ বিজাপুর গোলকুন্দাতে ওখানে প্রচুর পরিমাণে ট্যাক্স আসবে, এটা তিনি আশা করেছিলেন, যদিও তার ব্যাকগ্রাউন্ডে অন্য একটা কারণও ছিল। এবং এটা করতে গিয়ে ঔরঙ্গজেব দীর্ঘদিন ধরে যুদ্ধ করতে গিয়ে তার যে প্রশাসনের যে অর্থনীতি, অর্থাৎ ট্যাক্স, যে ট্রেজারি থা, वो पूरी तरह से खत्म होने लगा था। যার জন্য তো একটা রেফারেন্স পাওয়া যায় যে আমাদের বাংলা তখনকার দিনে সুবাদার ছিলেন মুর্শিদ কুলি খাঁ, এবং দক্ষিণ ভারতে যখন ঔরঙ্গজেব রয়েছেন তখন কিন্তু ঔরঙ্গজেবকে টাকা কেউ পাঠাচ্ছেন না, কারণ সমস্ত জায়গায় জাগিরদাররা বসে পড়েছেন, মনসবদাররা রয়েছেন, তারা কেউ ঔরঙ্গজেবকে টাকা পাঠাতে চাইছেন না। অর্থাৎ রাজকোষ শূন্য, সেখানে মুর্শিদ কুলি খাঁ টাকা পাঠাচ্ছেন তার জীবনযাপনের জন্য। অর্থাৎ মানে এক প্রকারে যেটা দেখতে পাবো যে ঔরঙ্গজেবের সময়কাল থেকে, শাহজাহানের সময়কাল থেকে যে অর্থনীতির ভাঙনটা, বড় বড় ভাঙনটা শুরু হয়ে গিয়েছিল, ঔরঙ্গজেবের সময় এসে আরো বড় ধারণ করে। এবং জাহানদার শাহর সময়কালে এসে আরো পরিস্থিতি খারাপ হয়ে যায়, কারণ সরকারি সমস্ত জমিগুলোকে ইজারাদার হিসেবে মানে আর্থিক সংকট মানে মেটাবার জন্য সম্রাট জাহানদার শাহ সরকারি সমস্ত খাস জমিগুলোকে পর্যন্ত তিনি ইজারা দিয়ে দিয়েছিলেন। অর্থাৎ পরবর্তীকালে বাদশারাও তাই করেছিলেন, টাকার যোগান তো করতে পারছেন না, সমস্ত জমি দিয়ে দিয়েছেন। অর্থাৎ গভর্নমেন্টের হাতেও কিছু জমি থাকতো, যে জমিগুলোকে বলা হতো খাস জমি, সেগুলো কেবলমাত্র তার থেকে যে সমস্ত সম্পত্তি আসতো সেটা রাজদরবারে খরচ করার জন্য ব্যবহার করা হতো। জাহানদার শাহর কাছে, তার কাছে আর অপশন নেই, টাকা পয়সা রোজগার কমে গেছে, জাগিরদাররা জমি নিয়ে নিয়েছেন, এবার খাস জমিগুলো বেঁচে আছে, সেগুলোকেও তিনি ভাড়াতে দিয়ে দিচ্ছেন, যেটাকে ইজারাদার বলা হচ্ছে। ইজারাদার মানে হচ্ছে বছরে একটা নির্দিষ্ট ট্যাক্স তারা জমা করবেন, তার বিনিময়ে जमीটা দিয়ে দেওয়া। अर्थात जहांगीर शाह के टाइम, शाहजहां के टाइम में जो शुरुआत हुआ, औरंगजेब के युद्ध के कारण जो पैसे बर्बाद हुआ, और जहांगीर शाह पैसा ना मिटाने के कारण अपना खर्चा नहीं चला पा रहे, इसलिए अपना जो खास जमीन था उसको भी बेच दिया, मतलब इजारादार में दे दिया। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমরা যে পাঁচটা কারণ পড়লাম, इन पांचों कारण में हम लोग देख सकते हैं একটা তো হচ্ছে যে সাম্রাজ্যের বড় আকৃতি, এটা হচ্ছে উত্তরাধিকার সংক্রান্ত দ্বন্দ্ব, দুর্বল উত্তরাধিকারী এবং অভিজাত 4 নম্বর অভিজাত শ্রেণীর আর গোষ্ঠীদ্বন্দ্ব এবং সাম্রাজ্যের যে অবক্ষয়, আর একটা হচ্ছে অর্থনৈতিক বিপর্যয়। অর্থাৎ এই কারণগুলোতে আমরা এটুকু বিশ্লেষণ করতে পারি যে কেউ একমাত্র একটা লোক কিন্তু দায়ী নয়, কিন্তু এর প্রসেসগুলো কিন্তু প্রথম থেকেই, বিশেষ করে মাঝামাঝি সময়কাল থেকেই শুরু হয়ে গেছে। ওকে, আমরা আজকে 5টা কারণ পড়লাম। তোমাদের এই টপিকটা জানা দরকার, তোমাদের সিলেবাসে
আছে। তো পরের দিনের ক্লাসে আমরা বাকি কারণগুলো দেখব। ততক্ষণ পর্যন্ত বাই, সবাই ভালো থেকো।